আচ্ছা, আপনারা হচ্ছে আপনাদের যদি থিওরি ক্লাসের যে ক্লাসরুমটা আছে সেটাতে যান, তাহলে দেখবেন সেখানে 4টা পিডিএফ আপলোড করে দেওয়া হয়েছে। পিডিএফ গুলো সাইজ বড়, বাট আপনারা যদি একটু পিডিএফ গুলো পড়েন তাহলে আপনাদের এই বেসিক যে সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিট গুলো আছে, বেসিকটা আপনারা আর কি ক্লিয়ার করে ফেলতে পারবেন। একদম মোটামুটি বেসিক থেকে শুরু করে যত কিছু আছে সবকিছু দেওয়া আছে। তো আপনাদের যেই জায়গাগুলো হয়তো বা একটু খেয়াল নেই আগের কিছু, তো সেগুলো হচ্ছে আপনারা একটু দেখে নিতে পারবেন। আপনাদের হচ্ছে থিওরি যে ক্লাসটা, সেটা ক্লাসরুমে দেখবেন যে রিডিং ম্যাটেরিয়াল দেওয়া আছে বেসিক ইলেকট্রিক্যাল সার্কিট এই টাইটেলে, সেটা আপনারা দেখে নেবেন। তো এখন আমরা হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করি, যেখান থেকে আমরা লাস্ট টাইম চলে গেলাম সেখান থেকে শুরু করি। তো আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কানেকশন এন্ড সোর্স আমরা দেখি যে কি কোনটা কি। প্রথমে আপনাদেরকে গ্রাউন্ডের কথা বলছিলাম, তো যেটা বলা হয়েছিল যে গ্রাউন্ডে ইনফাইনাইট অ্যামাউন্ট অফ চার্জেস আর কি, ইনফাইনাইট অ্যামাউন্ট অফ চার্জেস রয়েছে, যে কারণে আলটিমেটলি পজিটিভ নেগেটিভ মিলায় মনে হয় যে গ্রাউন্ডটা নিউট্রাল হিসেবে আছে। তো আমাদের যে এক্সট্রা সোর্স, আমাদের ধরেন ইলেকট্রিক্যাল যে লাইন থাকে বা ইলেকট্রিক্যাল যে কারেন্ট সোর্স গুলো থাকে, সেগুলোতে যদি কোনো কারণে হঠাৎ করে হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি ফ্লো হয়ে যায়, তাহলে সেই ফ্লোটাকে যাতে ট্যাকল করা যায় সেই কারণে মোটামুটি আমাদের বাসাবাড়ি থেকে শুরু করে সবকিছুরই কানেকশন আসলে মাটির সাথে কানেক্ট করা থাকে। এবং মাটির সাথে কিভাবে কানেক্ট করা হয়, সাধারণত আমাদের দেয়ালের সাথে কানেক্ট করে দেওয়া হয়, এবং দেয়াল তো আসলে মাটির সাথে সংযুক্ত থাকে। তো ওই এক্সট্রা ফ্লোটা গ্রাউন্ডে চলে যায়, এই কারণে এটার নামও হচ্ছে গ্রাউন্ড। এবং মোটামুটি আমাদের সব সার্কিটে এই সাইনটা দেখতে পাবেন, যে সাইনটা দিয়ে গ্রাউন্ড বোঝানো হয়, এবং এটা হচ্ছে একটা রেফারেন্স কি বলা হচ্ছে পজিশন, যেটা দিয়ে বোঝা যাচ্ছে 0 ভোল্ট। এরপরে আসে হচ্ছে নোড। তো নোড জিনিসটা হচ্ছে কি, নোড জিনিসটা এখানে যে ছোট্ট করে বলা হয়েছে যে ভোল্টেজ লেভেল সেম এভরিওয়্যার, অর্থাৎ একটা নোডের সবখানে ভোল্টেজ লেভেলটা সেম হয়ে থাকে। তো এখন নোড আসলে জিনিসটা কি, ধরেন এরকম অনেকগুলো ব্রাঞ্চ আছে আমাদের সার্কিটে, সাপোজ এরকম একটা সার্কিট আছে, তো এরকম একটা ব্রাঞ্চ আছে। তো এই যে ব্রাঞ্চটা আছে, মানে যেই পয়েন্ট থেকে অনেকগুলো শাখা প্রশাখা বের হয়ে যায় সার্কিটের, সেটাকে বলা হয় নোড। ওকে, তো এই ব্রাঞ্চটা ধরেন একটা নোডের মধ্যে দিয়ে 2টা ব্রাঞ্চও যেতে পারে, আবার একটা নোডের মধ্যে দিয়ে 3টাও যেতে পারে। তো যেটা হচ্ছে মিলিত বা জাংশন যেটা বলা যায়, যে মিলিত মিল যে পয়েন্টটাতে মিলে আর কি সবাই এসে, সেটাকে হচ্ছে আমাদেরকে নোড বলা হয়। এবং এই নোডগুলোতে ভোল্টেজ সেম থ্রু আউট থাকে, প্রত্যেকটা নোডের ভোল্টেজ সেম থাকে। এরপর আমাদের ভোল্টেজ সোর্স, যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স গুলোকে সাধারণত এরকম রাউন্ড শেপ করে দেয়া থাকে আমাদের সার্কিটের মধ্যে। আর ডিপেন্ডেন্ট যে সোর্স গুলো আছে সেগুলোকে এরকম একটা ডায়মন্ড শেপ দেয়া থাকে। তো এখন ডিপেন্ডেন্ট সোর্সটা আসলে কি, ডিপেন্ডেন্ট সোর্সটা হচ্ছে কি, ধরেন আপনি যদি
3 অ্যাম্প কারেন্ট দেন তাহলে ধরেন এক ধরনের ভোল্ট পাওয়া যাবে, আবার যদি একটু কমায় দেন 2 দেন তাহলে আরেক ধরনের ভোল্ট পাওয়া যাবে। অর্থাৎ এখানে ভোল্টেজ যেটা থাকবে সেটা ভেরিয়েবল, অর্থাৎ এই কারেন্টের যে ফ্লো সেটার সাথে চেঞ্জ হচ্ছে, এটাই হচ্ছে ডিপেন্ডেন্সি। এবং এই ডিপেন্ডেন্সির জন্য এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট। আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে আপনি যে পরিমাণে কারেন্টের ফ্লো দেন না কেন আপনার ভোল্টেজ অলওয়েজ সেম থাকবে। সিমিলারলি কারেন্ট সোর্সের ক্ষেত্রেও ইন্ডিপেন্ডেন্ট যেই কারেন্ট সোর্স থাকে সেটাকে রাউন্ড শেপের দেওয়া হয়, আর যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট সেটাকে এরকম একটা ডায়মন্ড শেপ করে দেওয়া হয়। তো এগুলো জাস্ট হচ্ছে কনভেনশন যে সাইন গুলো কি কি থাকে কিরকম হয়। তো এখন আমরা দেখবো যে একটা সার্কিট কিরকম হতে পারে। তো দেখেন এখানে দুইটা সার্কিটের ছবি দেওয়া আছে। তো দৃশ্যত দেখতে মনে হচ্ছে যে আসলে দুইটা সার্কিট, বাট আসলে না, এটা দুইটা একই সার্কিট। এখানে দেখেন এই যে গ্রাউন্ড লেভেল গুলো আছে এগুলো কিন্তু গ্রাউন্ড, এটা কিন্তু গ্রাউন্ড। তো তিনটা গ্রাউন্ড এভাবে আলাদা আলাদা করে দেওয়ার চাইতে এটাকে একটা সিঙ্গেল গ্রাউন্ড হিসেবে প্রকাশ করাটা বেটার। লাইনটা কানেকশন আছে, অর্থাৎ তিনটা গ্রাউন্ড আলাদা আলাদা ভাবে দেখানো যা সেই তিনটাকে একসাথে কানেক্ট করে একটা গ্রাউন্ড হিসেবে দেখানো তা। তো এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে। পরীক্ষার সময় অনেক সময় এরকম দেখা গেল যে তিনটা এরকম দেয়া থাকলো যে তিনটা গ্রাউন্ড দেয়া আছে, তো আপনাদেরকে এগুলো জাস্ট কিছুই না, কনফিউজ করার জন্য দেয়া থাকবে আর কিছুই না। তো আপনাদেরকে ওটা বুঝে নিতে হবে যে এটা আসলে তিনটা গ্রাউন্ড হবে না, এখানে এটা হচ্ছে তিনটা মিলাই একটা গ্রাউন্ড। তো সেইভাবে আপনাদের অ্যানালাইসিসটা করতে হবে। একটা সার্কিটের মধ্যে কি কি থাকতে পারে, একটা টোটাল ক্লোজ সার্কিটের মধ্যে একটা ভোল্টেজ সোর্স থাকে, একটা কারেন্টের সোর্স থাকতে পারে, এবং অনেকগুলো রোম সরি রোধক বা রোধ বা রেজিস্টার থাকতে পারে। তো এরকম রেজিস্টার, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স মিলায় এবং তাদেরকে একসাথে কানেক্ট করে যে জিনিসটা তৈরি করা হয় এবং যার একটা গ্রাউন্ড লেভেল থাকে সেটাকে বলা হচ্ছে আমাদের সার্কিট। এরপরে আমরা হচ্ছে কারশফের ভোল্টেজ ল দেখবো। কারশফের ভোল্টেজ ল আপনারা হয়তো আগে পড়ে আসছেন, অবশ্যই পড়ে আসার কথাটা না পড়ার কোনো কারণ নেই। তো কারশফের ভোল্টেজ ল যেটা বলতেছে যে এরকম ধরনের একটা সার্কিট আছে, সেই সার্কিটটার যতগুলো ভোল্টেজ আছে সেটাকে যদি আমি একটা লুপের মধ্যে ফেলি, সেই লুপের চারপাশ দিয়ে যতগুলো ভোল্টেজ আছে সেগুলোর যোগফল 0 হবে। অর্থাৎ এইখানে দেখেন কয়টা ঘর আছে, এখানে লুপ হইতে পারে কয়টা। লুপ মানে হচ্ছে একটা পয়েন্ট থেকে শুরু করে আবার ওই পয়েন্টে ফিরে আসে। ওকে, এই জিনিসটাকে বলা হয় লুপ। তো আমরা দেখি লুপ কয়টা হতে পারে। এই পয়েন্ট থেকে যদি শুরু করি তাহলে এইভাবে যাব, এইভাবে গিয়ে এখানে একটা লুপ হতে পারে, আবার এই পয়েন্ট থেকে শুরু করে এই দিক দিয়ে ঘুরে এইখানে একটা লুপ হতে পারে, আবার এই পয়েন্ট থেকে শুরু করে এই দিক দিয়ে ঘুরে এই ভিতরে একটা লুপ হতে পারে, আবার এটার ভিতরে একটা লুপ হতে পারে, আবার এটার ভিতরে একটা লুপ হতে পারে। অর্থাৎ টোটাল 1 2 3 4 এবং সব পুরাটা নিয়ে একটা 5, টোটাল 5টা লুপ হইতে পারে। তো এই ধরনের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে লুপগুলো আছে সবগুলো লুপের মধ্যে আমাদের হচ্ছে যে ভোল্টেজ গুলো আছে সেই ভোল্টেজের যোগফল 0 হবে, যেটা আমাদের কারশফের ল বলে থাকে। তো কারশফের ল যদি আমি একটা অ্যাপ্লিকেশন একটু দেখতে যাই, তো ধরেন আমি এই ম্যাথটা বলছে যে এখানে একটা ম্যাথ দিয়ে দিছে, তো এরকম কয়েকটা ভোল্টেজ সোর্সের ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে এবং আমাকে কয়েকটা আননোন রাখা হয়েছে। তো কি কি আননোন রাখা হয়েছে, একটা হলো এইচ এর ভ্যালুটা আননোন, এফ এর ভ্যালুটা আননোন, ডি এরটা আননোন, এ এরটা আননোন। কিন্তু এখানে দেখেন আমাদের কোশ্চেনটা বলতেছে, বা ধরেন আমাদের একটা ছোট কুইজ হলো বলতে ধরেন আমাদের একটা ক্লাস টেস্ট নেওয়া হলো, যে ক্লাস টেস্টটা আপনাদের এরকম একটা সার্কিট দিয়ে বলতেছি যে এই এইচ যে রোধকটা আছে বা এইচ যে ভোল্ট মিটারটা আছে সেই ভোল্ট মিটারটার ভোল্টেজ কত সেটা বের করতে। আপনারা করবেন কি দেখেন, আপনারা কি টোটাল লুপটা নেবেন না, অবশ্যই না। আপনারা এই ভিটা মানে এইচ যে ভোল্টেজ যে সোর্সটা আছে সেই সোর্সটা যে লুপের মধ্যে আছে সেই লুপটা আমাদেরকে নিতে হবে। তো এই লুপটা হচ্ছে কি কি নিয়ে, এই লুপটা হচ্ছে এতটুকু লুপ। ওকে, এবং এই লুপগুলোর ভিতরে এইভাবে ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা একটা ডিরেকশনাল সাইন দিয়ে নিব। দিয়ে নেওয়ার পর আমরা এখন ক্যালকুলেশনটা শুরু করব। এই পয়েন্ট থেকে শুরু করে এইভাবে যাব, যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে নিছি, সো এই পয়েন্ট থেকে শুরু করে আমরা এভাবে ঘুরে আবার এই পয়েন্টে ফিরে আসবো। তো দেখা যাক কিভাবে করা যায়। তো প্রথমে আমাদের আসতেছে বি, বি এর ভোল্টেজ হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভে, তার মানে পজিটিভে ঢুকতেছে, তার মানে প্লাস, এটার ভ্যালু হচ্ছে -1 না, আচ্ছা এটা হচ্ছে একটু ভুল দেয়া আছে, এটা আসলে মাইনাস হবে না,
ভোল্টেজের ভ্যালু এটা প্লাসই হবে। আচ্ছা সমস্যা নেই, মাইনাস দিয়ে করা আছে, আমরা মাইনাস রাখলাম। সো এটা ঢুকতেছে হচ্ছে পজিটিভ দিকে, দ্যাট মিনস এটা প্লাস কত, ভ্যালু হচ্ছে -1। তারপরে আসলো এফ এর ভ্যালু আমাদের জানা নাই। সো এখানে একটা প্রবলেম হয়ে গেল, যেহেতু এফ জানা নাই, দ্যাট মিনস আমরা যে এই লুপটা সিলেক্ট করছিলাম এই লুপটা সিলেক্ট করাটা আমাদের ভুল হয়েছে। সো এই লুপটা আমাদের সিলেক্ট করার দরকার নাই, কজ এখানে এফ এর ভ্যালু জানা নাই, আবার এইচ এর ভ্যালু জানা নাই। দুইটা জানা না থাকলে আসলে আমরা একটা ইকুয়েশন থেকে কখনোই দুইটার ভ্যালু বের করতে পারবো না। দ্যাট মিনস আমাদের লুপটা চেঞ্জ করতে হবে। তাহলে কোন লুপ নেওয়া যায়? আচ্ছা দেখি, এখান থেকে যদি শুরু করি এভাবে যাই আস্তে আস্তে আস্তে, ওকে। তার মানে এই লুপটাতে এই পয়েন্ট থেকে শুরু করে বি সি জি এইচ ই, এই লুপের মধ্যে সবগুলোর ভ্যালুই আমাদের জানা। তো আমরা লুপটা তাহলে এবার বড় করে একটা লুপ নিলাম, এই লুপটা নিলাম। আমরা এবার তাহলে এই লুপটা নিলাম, তাহলে এখন ক্যালকুলেশন করি। ওকে, আবার হচ্ছে প্রথমে পজিটিভ দিকে ঢুকলো -1-এ, এরপরে নেগেটিভ দিকে ঢুকতেছে, মানে মাইনাস কত 5 ভোল্ট, পজিটিভ 5 ভোল্ট। তারপরে এইদিকে আসলো, এটা আবার পজিটিভ ডিরেকশনে ঢুকতেছে, +4। তারপরে আসতেছে পজিটিভ, এটা আমাদের বের করতে হবে ভিএইচ। এরপরে আবার নেগেটিভ -2। সো বলছে কি যে এই একটা লুপের মধ্যে সবগুলো ভোল্টেজের যোগফল হচ্ছে 0। সো এখন আমরা ক্যালকুলেট করি, কত -1 -5 -6 -2 -8 আর 4 বাদ গেলে -4। তার মানে ওইদিকে নিয়ে গেলে VH = 4 ভোল্ট। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, VH = 4 ভোল্ট। তো এইভাবে আমরা কারশফের ল অ্যাপ্লাই করে আমরা হচ্ছে আমাদের সার্কিটগুলো অ্যানালাইসিস করতে পারি। এরপরে হচ্ছে প্যারালাল সার্কিট যদি হয়, প্যারালাল সার্কিট বলতে আমাদের কেভিএল কিভাবে অ্যাপ্লাই করব, যদি আমাদের দুইটা ভোল্টেজ সোর্স একটা আরেকটার সাথে প্যারালালি থাকে তাহলে আমরা কেভিএল অ্যাপ্লাই করতে পারি। করে কি করা যাবে, এখানে কেভিএলটা অ্যাপ্লাই করছে কোন দিকে, এবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে লুপটা নিছে, দ্যাট মিন্স -b তে ঢুকতেছে, এই যে -VB, আর এর তে ঢুকতেছে পজিটিভে, তার মানে পজিটিভ VA। দ্যাট মিন্স এখান থেকে আমরা পাচ্ছি কি VA = VB। আমরা হচ্ছে কেসিএল যদি কেভিএল অ্যাপ্লাই করলে জানি যে VA - VB = 0, কারণ টোটাল ভোল্টেজটা 0 আসতেছে, এবং সেখান থেকে আমরা বলতে পারছি যে VA আর VB টা ইকুয়াল। এটা হচ্ছে আমাদের প্যারালাল সার্কিটের ক্ষেত্রে হচ্ছে। তো এরপরে আরেকটা কেভিএল এর এক্সাম্পল আমরা এখন একটু দেখব। তো এখানে আমরা কি বের করতে চাচ্ছি সেটা আমরা দেখি। তো এখানে দেখেন, এটা হচ্ছে একটা রেজিস্টার দেয়া আছে, এখানে একটা রেজিস্টার দেয়া আছে, এখানে একটা রেজিস্টার দেয়া আছে, এখানে হচ্ছে ভোল্টেজটা দেয়া আছে প্লাস, এটা মাইনাস, এখানে +-2 ভোল্ট, এখানে একটা ভোল্টেজ আননোন আছে V0 দিয়ে লেখা আছে। এই যে আমাদের যে রোডটা আছে এই রোডটার অ্যাক্রসে। তো এখন আমরা কি বলে হচ্ছে আমাদের যে ওহমের ল, সেখান থেকে আমরা জানি কি যে V0 সমান হচ্ছে আইটা কত, আই হচ্ছে এখানে 2 ইন্টু আর কত, আর এর ভ্যালু হচ্ছে 10 ওহম, রাইট? তার মানে এখানে V0 যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের I2 এর ভ্যালুটা দরকার আছে। তো আমাদের এই I2 যেটা আছে এই ভ্যালুটা আমাদের বের করতে হবে। তো এটা কিভাবে বের করা যায়, তো আমরা এখন একটু যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কোন লুপটা সিলেক্ট করব। তো বোঝাই যাচ্ছে যে আমরা যদি এই লুপটা সিলেক্ট করি তাহলে এখানে এটার ভ্যালু I3 না, সরি I3 এর ভ্যালু আমরা জানি না, তাহলে I2 ও জানি না। ওকে, এই লুপটা দিয়ে হচ্ছে না। আবার যদি এই লুপটা সিলেক্ট করি তাহলে এখানে একটা আননোন রেজিস্ট্যান্স আছে। ওকে, তার মানে এই অঙ্কটার কিছু ভ্যালু মিসিং আছে। আচ্ছা, স্যার, কি বলেন? যে লুপটা আমার বের করতে হলে নির্দিষ্ট কোনো কিছু মানে রেজিস্ট্যান্স বা ওম থাকতে হবে? না, লুপটা বের করার জন্য রেজিস্ট্যান্সের কিছু নাই। আপনার হচ্ছে, আমি একটু খুব সিম্পলি একটা ড্র করি, হ্যাঁ। ধরেন এরকম একটা জিনিস আছে, এখানে ধরেন 10 ভোল্ট, এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, জি। ধরেন এরকম একটা সার্কিট আছে সাপোজ, আর এখানে ধরেন আরেকটা ভোল্টেজ সোর্স আছে। তো আমার ধরেন আননোন হচ্ছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের unknown। জি। আমার এটার ভ্যালুটা বের করতে হবে। তো এখন আপনার একটা জিনিস খেয়াল করতে হবে, ধরেন এই
রেজিস্টারটার ভ্যালু দেয়া আছে, এটার ভ্যালু দেয়া আছে, কিন্তু এই মাঝখানে যেটা আছে এটার কোনো ভ্যালু দেয়া নাই পরীক্ষায়। এটার ভ্যালু তো অবশ্যই দেয়া আছে, এই ভোল্টেজের ভ্যালু দেয়া আছে। আর এখানকার মধ্যে যে কারেন্টের যে ফ্লো গুলো হচ্ছে, ধরেন আই, এটা ধরলাম I1, এটা ধরলাম I2। তো এই ধরেন এই তিনটা ভ্যালু দেয়া আছে। তখন আপনি যে লুপটা সিলেক্ট করবেন সেটা কিভাবে করবেন? ধরুন আপনার লুপ এখানে দুইটা হইতে পারে, একটা হইতে পারে এই লুপটা হইতে পারে, ঠিক আছে? আরেকটা হইতে পারে এই টোটালটা নিয়ে একটা লুপ হইতে পারে, এই মাঝখানটা বাদ যাবে। তো দেখেন যেহেতু মাঝখানের ভ্যালুটা আমাদের জানা নাই, মানে এখানে যে রেজিস্টারের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা যেহেতু দেয়া নাই, দ্যাট মিন্স অবশ্যই আমাদের এই টোটালটা নিয়ে যে লুপটা হবে সেই লুপটা সুইটেবল। কারণ তাহলে টোটাল যে পথটা থাকবে, ধরেন ভি এর ভ্যালু জানা আছে, এটারও ভ্যালু জানা আছে, এটারও ভ্যালু জানা আছে, তাহলে এই জিনিসটার ভ্যালু বের করতে হবে। বাট আমি যদি এই ভিতরের লুপটা নিতাম, ছোট লুপটা নিতাম, তাহলে আর এর ভ্যালু জানি, সো আমার এটা বের করাটা পসিবল হতো না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো আমরা আসলে এইভাবে লুপগুলো সিলেক্ট করে থাকি। তো এইখানে যে ম্যাথটা আছে এই ম্যাথটার মেবি কয়েকটা ভ্যালু মানে ওঠে নাই আর কি, যেখান থেকে আমি ইয়ে করছি। তো যাই হোক, তারপরেও আমি কয়েকটা ভ্যালু একটু বসাই দিই। ধরেন এটাও ধরলাম 10, এটার দরকার নেই। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমার প্রথম কথা হচ্ছে আমি কিসের ভ্যালু জানি না। আমি I1 এর ভ্যালু জানি না, I3 এর ভ্যালু জানি না, I2 এর ভ্যালু জানি না, তিনটা ভ্যালু জানি না, আবার V0 এর ভ্যালু জানি না। সো আমার টোটাল চারটে হচ্ছে আননোন, আর আমার বের করতে হবে একটা। তো আমার যেহেতু চারটা আননোন, দ্যাট মিন্স অবশ্যই আমাকে চারটা ইকুয়েশন ফর্ম করতে হবে। সো আমি আলটিমেটলি একটা ইকুয়েশন ফর্ম করে ফেলছি, সেটা হচ্ছে আমাদের ওমস ল দিয়ে। সো বাকিগুলো কিভাবে করা যায়? এখন কারশফস ল অ্যাপ্লাই করা যায়, এই লুপটার জন্য একটা করা যায়, আবার এই লুপটার জন্য করা যায়, কিন্তু তারপরে একটা প্রবলেম থেকে যায়, সেটা হচ্ছে তাহলে টোটাল ইকুয়েশন হবে 1 2 3টা, তো আরেকটা কই? তো সেই আরেকটাকে আমি আনতেছি, তার আগে এই বাকি দুইটা আমি লিখে দিই কিভাবে লেখা যায়। তো প্রথমে দেখি এই লুপটা, এই লুপটার আমি নাম দিলাম 1। তো এখন আমি বলতেছি যে আমাদের যে লুপ 1 আছে সেই লুপ 1 আমি পাচ্ছি এইভাবে যাচ্ছি। সো আমি যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছি, তার মানে ধরলাম এটা পজিটিভ, এটা নেগেটিভ, ধরলাম এই সাইনটা পজিটিভ, এটা নেগেটিভ। এই ধরাটা কিন্তু আপনাদের উপর, রেজিস্টারের পজিটিভ নেগেটিভটা আপনারা ধরবেন, এটা আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে ধরেন। আমি এইভাবে ধরে নিচ্ছি, এটা ধরলাম পজিটিভ, এই সাইডটা নেগেটিভ, তার মানে সবগুলো পজিটিভ। সো এখানে প্রথমে এইদিকে কারেন্ট যাচ্ছে I1, সো অবভিয়াসলি এই দিকে যাবে আমার টোটাল কারেন্টটা, অর্থাৎ I। না এটা কি হলো, ঠিক আছে। এদিকে যেহেতু I1 যাচ্ছে, দ্যাট মিন্স এই টোটাল যে কারেন্টটা, মানে এখান থেকে যে কারেন্টটা উৎপন্ন হচ্ছে সে যাচ্ছে এইদিকে। আচ্ছা না, এটাকে I4 দেই নাম, ওকে। তাহলে এই I4 ঢুকতেছে আমাদের 10-এ, তার মানে আমরা জানি কি, মানে কারশফস ল থেকে জানি কি, বিভব শক্তিটা লিখতে হবে। সো বিভব শক্তি V ইকুয়ালস টু কি, I ইনটু R, তার মানে 10 ইনটু I4। এটা হলো প্রথম লাইনের। তারপরে আসলো পজিটিভ, পজিটিভ এখানে ঢুকলো I3 5 ওহমের মধ্য দিয়ে, তার মানে 5 ইনটু I3। তারপর আবার ঘুরে এই 20 ওহমের মধ্যে আসলো, সেটাও পজিটিভ, সো পজিটিভ 20 ইনটু I1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে পাইলাম দুইটা ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন। এরপরে আসি এবার আমরা লুপ 2, যেটা আমাদের এই লুপ 2 তে আসি। সো লুপ 2, এখান থেকে আমরা পাবো কি, এবার ঘুরবে ঘড়ির কাঁটার দিকে। সো এখানে প্রথমে পজিটিভ 2 ভোল্টের মধ্যে ঢুকবে, এরপরে ঢুকবে নেগেটিভ -10 ইনটু I2, বা যেটাকে আমি V0 হিসাবে বলতে পারি, এটাকে 10 ইনটু I2 বলতে পারি বা V0 বলতে পারি, যাই হোক ওটা আমরা পরে আসতেছি। তারপরে দেখেন এইটা ঢুকতেছে I3, যেটা আছে সেটা নেগেটিভ দিকে ঢুকতেছে, কিন্তু প্রথমবার কিন্তু লুপ 1 এ কিন্তু পজিটিভ দিকে ঢুকছিল, বাট লুপ 2 এর ক্ষেত্রে এটা ঢুকতেছে নেগেটিভ দিকে। সো -5/3 টু 0। সো এখান থেকে আমরা পেলাম তিনটা ইকুয়েশন, বাট আমাদের আননোন কয়টা? আমাদের আননোন হচ্ছে V0, I2, I4, I3, I1, আমাদের 5টা আননোন হয়ে গেল।
আর ইকুয়েশন পেয়েছি 3টা, সো এটা সলভ করা সম্ভব হচ্ছে না। তার মানে অবভিয়াসলি আমাদের নতুন আরেকটা কিছুর দরকার হবে। সেই নতুন আরেকটা কিছু হচ্ছে কারশফস এর কারেন্ট ল। তো কারশফস এর কারেন্ট ল বলতেছে যে কোন একটা নোডে যে পরিমাণ কারেন্ট ঢোকে এবং যে পরিমাণ কারেন্ট বের হয়ে যায় তাদের যোগফল সমান। অর্থাৎ এই নোডটাতে কারেন্ট ঢুকতেছে এই বি থেকে, এই কারেন্টটা ঢুকতেছে এ থেকে ঢুকতেছে, আবার ই তে বের হয়ে যাচ্ছে, ডি তে বের হয়ে যাচ্ছে। সো এই যে বের হয়ে যাচ্ছে এদের যোগফল সমান হবে যারা ঢুকতেছে তাদের যোগফলের সমান। অর্থাৎ ধরেন এই ছবিটা যদি চিন্তা করেন তাহলে দেখেন এই আমি যদি এই নোডটা কল্পনা করি অথবা এদের মাঝখানে একটা নোড চিন্তা করি, এই নোডটাকে চিন্তা করি, তাহলে দেখেন এ থেকে যে কারেন্টটা সেটা নোডের ভেতরে ঢুকতেছে আর বি এর যে কারেন্ট আছে সে নোড থেকে বের হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আই এ ঢুকতেছে ইকুয়ালস টু হচ্ছে আই বি যা বের হয়ে যাচ্ছে। তো এখন আমরা ওই আগের যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলটাতে আগেরটাতেই ব্যাক করি। এখন দেখেন এখানে আমরা কেসিএল অ্যাপ্লাই করব। হ্যাঁ, এটা একটু ক্লিন করে দিই, নোটগুলো থাক। ওকে, এখন দেখেন আমরা কেসিএল অ্যাপ্লাই করব। কেসিএল অ্যাপ্লাই করলাম ফার্স্টে ধরেন এই নোডে অ্যাপ্লাই করলাম। এই নোডে যদি অ্যাপ্লাই করি তাহলে টোটাল কারেন্ট হচ্ছে আই। সো আই ঢুকতেছে, বের হয়ে যাচ্ছে I1 আর I4। তারপরে এই নোডটা যদি চিন্তা করি, এই নোডে ঢুকতেছে কে I1 আর বের হয়ে যাচ্ছে কে I2 আর I3। ওকে, তাহলে এটা গেল হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন। এটা গেল হচ্ছে আমাদের মিউট করেন। 5 নাম্বার ইকুয়েশন। এরপরে যদি আমরা এই নোডটা চিন্তা করি, এই নোডে ঢুকতেছে কে I4 এসে ঢুকতেছে আর I3 এসে ঢুকতেছে আর বের হয়ে যাচ্ছে কে বের হয়ে যাচ্ছে নতুন একটা। আচ্ছা যাই হোক, যেহেতু I4 আর I3 যোগফলটা বের হয়ে যাচ্ছে সো আমি এই নোটটা নিচ্ছি না, খালি খালি আরেকটা টার্ম বের হয়ে আসবে, দরকার নেই। তো আমি আরেকটা কোনটা নিতে পারি সেটা হচ্ছে আরেকটা কোন নোট নেওয়া যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা এই নোটটা নিতে পারি চাইলে। এই নোটে না, এই নোটে দরকার নেই। আচ্ছা না, এই নোটেরও দরকার নেই। এখানে আসলে টার্মিনোলজি I1 I2 I4। আচ্ছা, আমরা হচ্ছে এই নোটটা নিই, এটা নিলে বেটার হবে। তাহলে এই নোটে দেখেন কে কে এসে ঢুকতেছে। এই নোটে ঢুকতেছে I2, I3 এদিক দিয়ে এসে এখানে ঢুকবে, I4 ও এখানে এসে ঢুকবে, I1 ও ঢুকবে। সো বের হয়ে যাবে কে, বের হবে I। তো এই নোডে ঢুকতেছে I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4, অর্থাৎ সবাই এসে ঢুকতেছে। I2 ও এসে ঢুকতেছে, I1 ও এসে ঢুকতেছে, I3 এদিক দিয়ে ঘুরে এসে ঢুকবে, আবার I4 ও এদিক দিয়ে ঘুরে এসে ঢুকবে। তো সবাই ঢুকতেছে আর বের হয়ে যাচ্ছে কি, বের হয়ে যাচ্ছে আমাদের এই যে I যেটা ছিল মানে টোটাল কারেন্ট যেটা, সেটা ইকুয়ালস টু হচ্ছে I। সো এই গেল এখানে আমাদের টোটাল 6টা ইকুয়েশন আসলো। যে 6টা ইকুয়েশন যদি আমরা সলভ করি, যদিও পরীক্ষায় এত ঘিজিমিজি অঙ্ক দেয়া থাকবে না, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এই 6টা ইকুয়েশন সলভ করলে আমরা এখানে যতগুলো আননোন আছে সবগুলো বের করে ফেলতে পারবো। তো আপনাদের অবভিয়াসলি এগুলোর হচ্ছে কিছু প্র্যাকটিস সেশন তো অবশ্যই থাকবে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ, প্র্যাকটিস সেশন গুলো নেক্সট ক্লাসে দেখবো, অথবা আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হবে, সেগুলো আপনারা করতে গিয়ে যদি আটকায় যান তখন সেগুলো নিয়ে আমরা সলভ করব। আচ্ছা, এরপরে হচ্ছে এতক্ষণ আমরা মোটামুটি ডিসি পোর্শনে ছিলাম, এবার আসি হলো এসি কারেন্টে। তো এতক্ষণ ধরে আমরা হচ্ছে রেজিস্ট্যান্স, আচ্ছা একজন স্যার কেউ একজন স্যার হ্যাঁ মিউট করে কেউ একজন আনমিউট করা আছে। জি জি জি, সবাইকে মিউট করে দিস, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে,
তাহলে এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এসি কারেন্টের কিছু পোর্শন দেখবো। এসি কারেন্ট হচ্ছে আপনাদের ওই একটু আগেও বলছিলাম যে এসি কারেন্ট মোটামুটি সাইনোসয়েডাল ওয়েভ যেগুলো আছে সেই ওয়েভটা, এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, এটার ফুল ফর্ম। সো এসি কারেন্ট হচ্ছে কমপ্লিটলি সাইনোসয়েডাল ওয়েভের উপর ডিপেন্ডেন্ট এবং এটার কিছু ফ্রিকোয়েন্সি থাকে। এটার হচ্ছে কি বলে, বাংলায় বলে হচ্ছে পর্যায়কাল থাকে। তো এই জিনিসগুলো আমাদের একটু দেখবো এবং এখানে একটা নতুন নাম আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা ইম্পিডেন্স, আপনারা পড়ে আসছেন হয়তো, ইম্পিডেন্সের বাংলা হচ্ছে বাধা। সো রোধ যেই কথাটা ছিল সেই রোধ আপনারা বলতে পারেন এটা হচ্ছে রোধ। তবে এখানে যেহেতু এসি কারেন্টের ক্ষেত্রে যেহেতু ক্যাপাসিটর আর ইন্ডাক্টর জিনিসটাও আসে, শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকে না, ডিসি কারেন্টে শুধু রেজিস্ট্যান্স থাকে, মানে রেজিস্টর থাকে। বাট এখানে যেহেতু রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর তিনটাই থাকে এবং তার মধ্যে ইন্ডাক্টর আর ক্যাপাসিটর এদের ইকুয়েশনে কিছু একটা কমপ্লেক্স পার্ট চলে আসে, কমপ্লেক্স ম্যাথের একটা পার্ট চলে আসে যেটাকে বলা হচ্ছে জে। জে সমান হচ্ছে √1 যেটা হচ্ছে আপনারা কমপ্লেক্স নাম্বার যে ম্যাথ কোর্স করছেন সেখানে হয়তো বা দেখে আসছেন যে আই, সেখানে দেখছিলেন আই, বাট এখানে হচ্ছে ইলেকট্রিক্যালে যাতে মানে ওটার সাথে কনফিউজ না হয় সেই জন্য আইটাকে ইলেকট্রিক্যালে জে দিয়ে লেখা হয়। তো সেই জেটা চলে আসে এবং তারা একসাথে করে হচ্ছে বিভিন্ন ধরনের সার্কিট সলভ করতে হয়। তো এই কারণে সেটাকে শুধুমাত্র রেজিস্টার না বলে একসাথে ইম্পিডেন্স বলা হয় এবং সেই ইম্পিডেন্সকে ডিনোট করা হয় জেড দিয়ে। এখন ইম্পিডেন্সে কেন করা হয় সেটা দেখি। আমাদের যে যে রেজিস্টর যেটা আছে, রেজিস্টর সেটার মধ্যে দিয়ে কি হয়, কিছু কারেন্ট ফ্লো করে, কারেন্ট ফ্লো করার ফলে তার দুই পাশে হচ্ছে ভোল্টেজের উদ্ভব হয়, রাইট? তো সেই ভোল্টেজ আর কারেন্টের দুইটারই ডিফারেন্ট ডিফারেন্ট সাইনোসয়েডাল ওয়েভ থাকে এবং এই রেজিস্টরের ক্ষেত্রে এই দুইটা ওয়েভ একটা ফেজের মধ্যেই থাকে। একটা ফেজে বলতে জিনিসটা এরকম চিন্তা করেন, এদের ফ্রিকোয়েন্সি লেন্থ সেম না, একটা কম একটা বেশি হতে পারে, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে তারা একই ফেজে থাকে। অর্থাৎ ধরেন এটা হচ্ছে একটা পাহাড়ের চূড়া, হ্যাঁ? তো আপনি ধরেন এই পয়েন্ট থেকে শুরু করে পাহাড়ের চূড়ায় পৌঁছাইলেন। সো এট দ্য সেম টাইম ওই চূড়াটা ঠিক নিচে আরেকটা পাহাড়ের চূড়া আছে, সেখানে আপনার একটা বন্ধু পৌঁছালো একই টাইমে। অর্থাৎ আপনাদের ফেজ সেম, মানে আপনাদের অবস্থাটা সেম। অর্থাৎ আপনারা দুইজনই এখন পাহাড়ের চূড়ায় আছেন। যে টাইমে আপনারা দুইজনই পাহাড়ের পাদদেশে ছিলেন সেটা হচ্ছে একটা ফেজ, মানে এক অবস্থা। আবার একই টাইমে আপনারা দুইজন একটা পাহাড়ের চূড়ায় আছেন, সেটা হচ্ছে একটা অবস্থা। অর্থাৎ যখন কোন একটা কারেন্ট একটা রেজিস্টরের ভিতর দিয়ে ফ্লো করে তখন তার ভোল্টেজ আর যে কারেন্ট বা ইলেকট্রিসিটি আছে সেই দুইটাই একই ফেজে থাকে। অপরদিকে যখন আমাদের একটা ক্যাপাসিটরের ভিতর দিয়ে কারেন্টটা যায় তখন কারেন্টটা আগে চূড়ায় পৌঁছায় যায়। অর্থাৎ এই ক্ষেত্রে আপনার বন্ধু কি করলো, আগে চূড়ায় পৌঁছে গেছে আর আপনি তারপরে চূড়ায় গিয়ে পৌঁছালেন। অর্থাৎ এখানে কারেন্ট লিড করতেছে ভোল্টেজকে। এই কারেন্ট হচ্ছে লাল যে কার্ভটা আছে সেই কার্ভটা দিয়ে দেখায়। আবার ইন্ডাক্টরের ক্ষেত্রে উল্টোটা হয়। ইন্ডাক্টরের ক্ষেত্রে আপনি আগে পৌঁছে গেছেন, আপনার বন্ধু আপনার পরে গিয়ে পৌঁছেছে। দ্যাট মিনস আপনি লিড করতেছেন, অর্থাৎ কারেন্টটা ল্যাগ করতেছে, কারেন্ট পিছায় পড়ছে। অর্থাৎ এখানে ভোল্টেজটা লিড করতেছে আর ক্যাপাসিটরের ক্ষেত্রে আমাদের হচ্ছে কারেন্টটা লিড করতেছে। তো এই জিনিসটা জাস্ট বলতেছি, এটা হচ্ছে আসলে জাস্ট আপনাদের জানার জন্য। এখানে এই জিনিসগুলো পরীক্ষায় আসে না, সার্কিট অ্যানালাইসিস ছাড়া আসলে পরীক্ষায় আসার মতো তেমন কিছু নাইও। তো এটা জাস্ট আপনাদের হচ্ছে বেসিক জিনিসটা বুঝার জন্য। কারণ আপনারা যখন একটা ইলেকট্রনিক্স নিয়ে যখন আপনারা কাজ করবেন বা আপনারা যদি কখনো করেন আর কি কাজ ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যালের কিছু নিয়ে, তখন আপনারা দেখবেন এসি কারেন্ট নিয়ে যখন কাজ করবেন তখন এই ধরনের আপনাদের হচ্ছে কিছু মিটার থাকবে, যে মিটারে এই ধরনের বিভিন্ন ধরনের ওয়েভ দেখতে পাবেন। তো সেগুলো দেখে যাতে আপনারা কি বলবো যে হঠাৎ করে থতমত খেয়ে না যান, তার জন্য আর কি এই জিনিসগুলো একটু দেখালাম। ধরেন আপনারা যদি দেখেন যে কোন একটা এরকম একটা কার্ভ পাচ্ছেন, তার মানে আপনারা বুঝতে পারবেন যে আপনার কারেন্টটা রেজিস্টারের মধ্যে দিয়ে পাস করতেছে। আবার যদি এরকম দেখেন যে আপনার কারেন্টটা লিড করতেছে, তাহলে বুঝলেন যে সেটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যাচ্ছে। আবার যদি দেখেন যে এরকম, তার মানে বুঝতেছেন যে ইন্ডাক্টরের ভিতর দিয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো বুঝার জন্য মেইনলি এই কার্ভগুলো দেখানো। আর এখানে এই ইকুয়েশন গুলো আছে, এই ইকুয়েশন গুলো ইম্পর্টেন্ট, এই ইকুয়েশন গুলো আপনারা অবশ্যই দেখে রাখবেন। এগুলো ইম্পর্টেন্ট হচ্ছে যখন সার্কিট অ্যানালাইসিস করতে যাব, সেখানে সিরিজ প্যারালাল আসবে যখন, সেটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এখন আমরা একটু দেখি যে ইম্পিডেন্সটা কিভাবে কি হয়। তো ইম্পিডেন্স ফর্ম হতে পারে রেজিস্টর, ক্যাপাসিটর আর ইন্ডাক্টর তিনটা নিয়েই।
এবং তিনটা নিয়ে একসাথে করে সেটাকে আমরা ইম্পিডেন্স বলতেছি। এবং সেই ইম্পিডেন্স গুলো আমাদের যে বেসিক যে রোধ ছিল সেই রোধের মতোই কাজ করে, অর্থাৎ যেটা সিরিজে থাকলে সিম্পলি এগুলোর যোগ, আর প্যারালালে থাকলে সেটার ইনভার্সের যোগগুলো যেভাবে আমরা করে আসছি সেরকমই হবে, অর্থাৎ পরিবর্তন নাই। এখন আমাদের মেইন যে চেঞ্জটা সেটা হচ্ছে জাস্ট ইম্পিডেন্সটা বের করাটাই। এরপরে আমাদের যে কার্শফসের যে ল দুইটা ছিল, অর্থাৎ কারেন্ট ল, কোন একটা নোডের ভেতর যে কারেন্ট ঢুকতেছে সেটার ল, আর কোন একটা লুপের মধ্যে ভোল্টেজের যোগফল শূন্য সেটা, এই দুইটা লই আমাদের এই এসি কারেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য, সেম অনুসারে প্রযোজ্য হবে, শুধুমাত্র এখানে রেজিস্টার বা রোধের পরিবর্তে ইম্পিডেন্সটা ইউজ হবে। এরপরে আমরা একটা আরসি সার্কিট দেখব। তো এখন আমরা চাচ্ছি যে আরসি কি, আরসি হচ্ছে রেজিস্টার ক্যাপাসিটর সার্কিট। তো এই সার্কিটে যদি আমি ইম্পিডেন্স বের করতে চাই, তো ইম্পিডেন্সটা কিরকম হবে? তো দেখেন একটু আগে আমি দেখছি রেজিস্টার হচ্ছে, যেহেতু এটা সিরিজে আছে, তার মানে এটার ইম্পিডেন্স হবে রেজিস্টার প্লাস ক্যাপাসিটর, রাইট? তো রেজিস্টারের ক্ষেত্রে কি হয়, এই ছবিটাতে চলে আসি। রেজিস্টারের ক্ষেত্রে জেড হচ্ছে আর, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে 1/j⍵c। তার মানে এখন যদি টোটাল ইম্পিডেন্সটা বের করতে চাই তাহলে আর এর জন্য আরই থাকবে, আর ক্যাপাসিটরের জন্য 1/j⍵c। এখানে ওমেগাটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ইউনিটটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ডে আছে। এটার ফ্রিকোয়েন্সির আরেকটা টার্ম আছে যেটাকে এফ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এবং এটার ইউনিট হচ্ছে হার্জ। এই ফ্রিকোয়েন্সিটাকে লেখা হয় 1/t হিসেবে। 1/t-টা হচ্ছে আমাদের, টিটা হচ্ছে পর্যায়কাল, অর্থাৎ একটা ওয়েভ একটা প্রান্ত থেকে শুরু করে আবার আগের অবস্থায় ফিরে যেতে যে পথটা অতিক্রম করছে, সেই পথটা অতিক্রম করতে যে সময়টা লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল। এবং সেই পর্যায়কালের ইনভার্সটা নিলে আমরা ফ্রিকোয়েন্সি পাই, এবং এই ফ্রিকোয়েন্সিকে আবার রেডিয়ান পার সেকেন্ডেও রিপ্রেজেন্ট করা যায়। তখন সেক্ষেত্রে আমরা এটাকে 2ωf অথবা 2ω কেন, আমরা সেটাকে ওমেগা লিখি, ওমেগাকে আমরা লিখতে পারি 2πf অথবা 2π/t, এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সো ফ্রিকোয়েন্সিকে দুইভাবে রিপ্রেজেন্ট করা হয়। তো মেইন কথা হচ্ছে একটা আরসি সার্কিট যখন সিরিজে থাকে তখন r প্লাস 1/j⍵c এই ফরম্যাটে সে থাকে। এরপরে সার্কিটটা যদি আরএলসি সার্কিট হয় এবং সেটা যদি সিরিজে থাকে তাহলে সিম্পল, রেজিস্টারের জন্য আর, ইম্পিডেন্সটা হবে রেজিস্টারের জন্য আর, এল এর জন্য কি j⍵l, আর সি এর জন্য 1/j⍵c। তো এটাই হচ্ছে আমাদের সিরিজ আরএলসি, এবং এই তিনটাকে একসাথে করে বলা হয় ইম্পিডেন্স। এবং এই ইম্পিডেন্সটা নেওয়ার পরে আমার সার্কিটটা হবে কিরকম, প্লাস মাইনাস, এখানে জাস্ট ইম্পিডেন্স সার্কিটটা বসবে। তো এখন যদি আমি কারেন্ট বের করতে চাই, আই এর ভ্যালু এটা দিলাম ভি, তাহলে ভি ইকুয়ালস টু আই ইন্টু জেড, আর জেড সমান কত, জেড সমান হচ্ছে এই টার্মটা। তো এখানে যে এসি কারেন্ট আছে, এসি কারেন্ট নির্ণয়ের ক্ষেত্রে কষ্টটা হচ্ছে কি, এখানে যেহেতু আমাদের কাল্পনিক সংখ্যাটা চলে আসে, তো এটাই আসলে একটু কষ্ট। এটা ক্যালকুলেশনটা সবসময় ক্যালকুলেটর দিয়ে করা সম্ভব হয় না, তো এই জিনিসটাই কষ্ট। যেহেতু এখানে কাল্পনিক অংশ আসতেছে, এই কারণে আমাদের যে ইম্পিডেন্সটা আছে অর্থাৎ জেড আছে, এই জেড এর দুইটা জিনিস আসে, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড আসে মানে ভ্যালুটা আসে, আর একটা আসে অ্যাঙ্গেল, ঠিক আছে, এই দুইটা আসে। তো এই দুইটা জিনিস দিয়ে আসলে আমাদের কি বলে জেডটাকে সাধারণত প্রকাশ করা হয়, এবং সেই প্রকাশটাকে বলা হয় ফেইজার। এটা একটা সুন্দর নাম আছে যেটাকে বলে ফেইজর, ফেইজর ফরম্যাটে প্রকাশ করা হয়। অর্থাৎ ধরেন আমার জেড আছে এরকম, ধরেন এ সাইন ওমেগা টি প্লাস থিটা ধরলাম সাপোজ, হ্যাঁ, ইম্পিডেন্সটা হচ্ছে জেড ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস থিটা। এখন অবশ্যই যেহেতু এটা এসি কারেন্ট, সো সবসময় সাইনোসয়েডাল ওয়েভটা আসবেই। এই ওমেগাটা হচ্ছে আমাদের সেই ওমেগা, আর থিটাটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা। এটাকে যদি আমি ফেজর ফরম্যাটে লিখি, ফেজর যে ফরম্যাটটা ফেজর ফরম্যাট বলে, সেটাতে শুধুমাত্র লিখতে হবে এটার অ্যামপ্লিটিউডটা, তারপর একটা অ্যাঙ্গেলের চিহ্ন দিয়ে অ্যাঙ্গেলটা, অর্থাৎ যে অ্যাঙ্গেলে বা যে ফেজে আছে সেই ফেজটা, এটাকে বলা হয় ফেজর ফরম্যাট, জেড ইকুয়ালস টু এ থিটা। এটা হচ্ছে ফেজর ফরম্যাট, এটা আমরা কমনলি ইউজ করে থাকি।
এরপরে একটা নতুন জিনিসের সাথে আপনাদের পরিচয় করা দিব, এটা আপনারা আগে করছেন কিনা আমি আসলে শিওর না, করে থাকতেও পারেন, জেনে থাকতে পারেন, নাও থাকতে পারেন। তো এটাকে বলা হয় ট্রান্সফার ফাংশন। ওকে, তো ট্রান্সফার ফাংশনটা আসলে কি, ধরেন একটা ভোল্টেজ ইনপুট দিচ্ছি এবং আরেকটা ভোল্টেজ আউটপুট পাচ্ছি, ভিআই ইনপুট দিচ্ছি, ভি জিরো আউটপুট পাচ্ছি। তো এইটা যে ভিআই থেকে ভি জিরোতে যে ট্রান্সফারটা হচ্ছে আমাদের কারেন্টের, সেই কারেন্টের ট্রান্সফারের ফলে পরিবর্তনটা কিভাবে হচ্ছে, সেই পরিবর্তনটা যে ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সেই ফাংশনটাকে বলা হয় ট্রান্সফার ফাংশন। তো দেখেন এইখানে যে ভিআইটা যেটা ঢুকতেছে সেটার অ্যামপ্লিটিউড হচ্ছে এ ইনপুট, ফ্রিকোয়েন্সি একই আছে ওমেগা, আর অ্যাঙ্গেলটা দেখেন ডিফারেন্ট, থিটা ইনপুট। আউটপুট যেটা হচ্ছে এ আউটপুট ডিফারেন্ট, ফ্রিকোয়েন্সি কিন্তু সেমই থাকছে, দুইটারই ফ্রিকোয়েন্সি ওমেগা, বাট অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে, থিটা আউটপুট। সো এখন এই যে ট্রান্সফার ফাংশন, এই ট্রান্সফার ফাংশনটা হচ্ছে এক ধরনের কাল্পনিক ফাংশন, যেটা আমরা পরবর্তী যেটা পরে ডিরাইভ করব। সে বলতেছে যে এই যে ইনপুট যে কারেন্টটা দিচ্ছি, যে ভোল্টেজটা দিচ্ছি, তার সাথে যদি আমরা ট্রান্সফার ফাংশনটা, যে ট্রান্সফার ফাংশনটা এই ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, একটা জিনিস খেয়াল করতে হবে, এই ট্রান্সফার ফাংশনের জন্য ফ্রিকোয়েন্সি কিন্তু সেম হইতে হবে। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হইলে, ধরেন এটার ফ্রিকোয়েন্সি ওমেগা 1 আর এটার ফ্রিকোয়েন্সি ওমেগা 2, তাহলে কিন্তু এই ট্রান্সফার ফাংশনটা আসলে কাজ করবে না। ট্রান্সফার ফাংশন একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির জন্য কাজ করবে। তাহলে এই দুইটার গুণফল হবে আমাদের ভি জিরোর সমান। এটা হচ্ছে আমাদের যে ট্রান্সফার ফাংশনের যে সংজ্ঞা, সেখান থেকে এটা বলা হচ্ছে। তো সেই জিনিসটা যদি আমরা নিই, এখন ধরেন ভিআই যেটা, এই যে ভ্যালুটা আছে এটাকে আমরা ফেজর ফরম্যাটে লিখবো। তো ফেজর ফরম্যাটে লিখলে কি হবে, এটার অ্যামপ্লিটিউড হচ্ছে এ ইনপুট আর অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ইনপুট। এটা গেল আমার ফেজর ফরম্যাট। এটার সাথে আমার ট্রান্সফার ফাংশন গুণ থাকলো, আর আউটপুট যেটা, সেটাকে আমি যদি ফেজর ফরম্যাটে লিখি তাহলে এ আউটপুট হচ্ছে আমার ভ্যালু আর অ্যাঙ্গেল হচ্ছে থিটা আউটপুট। তো এটা গেল হচ্ছে আমাদের ফেজর ফরম্যাটে লেখা। তো ফেজর ফরম্যাটে লেখার উদ্দেশ্য হচ্ছে আমি এখন এই ট্রান্সফার ফাংশনটার দুইটা ভ্যালু বের করতে যাচ্ছি, একটা হচ্ছে শুধুমাত্র ভ্যালুর জন্য আর একটা অ্যাঙ্গেলের জন্য। তো কিভাবে সেটা এই নিচে লিখে দেওয়া আছে, অর্থাৎ এ আউটপুট, এই যে এ আউটপুট সমান হবে এ ইনপুট ইনটু ট্রান্সফার ফাংশনের ভ্যালু, ট্রান্সফার ফাংশনটার কিন্তু ভ্যালু, নট ট্রান্সফার ফাংশনটা। আর থেটা যখন বের করবো তখন থেটা আউটপুট সমান হবে ট্রান্সফার ফাংশনের ভ্যালু, ভ্যালুর যে অ্যাঙ্গেল সেটা, প্লাস হচ্ছে ট্রান্সফার ফাংশনের এই সরি থিটা ইনপুট। অর্থাৎ এই জিনিসটা খেয়াল করেন, সেটা হচ্ছে যখন ভ্যালু নিচ্ছি তখন কিন্তু ভ্যালুটা গুণ হিসাবে থাকতেছে, আর যখন অ্যাঙ্গেল নিচ্ছি তখন কিন্তু যোগ হিসাবে থাকতেছে। তো এটা কিভাবে বের হইলো বা ডেরিভেশনটা কি, সেটা অবশ্যই আমাদের এই ক্লাসে মুখ্য কিছু না। এটা হচ্ছে আপনারা যদি নিজেদের ইচ্ছা থাকে যে কিভাবে একটাতে পজিটিভ আসলো আর একটাতে ইনটু আসলো, এটা আপনারা যে কোনো বই থেকে বা যে কোনো গুগলে সার্চ করে ডেরিভেশনটা দেখে নিন। এটা আসলে আমাদের এই ক্লাসের কি বলবো যে স্কোপের বাইরে, সো আমরা এখানে যাচ্ছি না। তো এখন আমরা একদম সামারিতে চলে আসি। আমরা এর আগে আরসি সার্কিট দেখছি, আরসি মানে হচ্ছে রেজিস্টার ক্যাপাসিটর সার্কিট দেখছি, আরএলসি সার্কিট দেখছি, কিন্তু সিআর সার্কিট কিন্তু দেখি নাই। তো এই সার্কিটগুলোর আমি এখন চাচ্ছি যে ইয়েটা বের করব, আমার হচ্ছে ট্রান্সফার ফাংশনটা বের করব। একদম সিম্পল, একেবারে সিম্পল। বিকজ আমি বলতেছি কি যে ভোল্টেজ ইনপুট ইনটু ট্রান্সফার ফাংশন সমান হচ্ছে ভোল্টেজ আউটপুট, রাইট? এখন তার মানে কি, আমি কি ভোল্টেজ সমান কি, ভোল্টেজ সমান হচ্ছে, তার মানে ভোল্টেজ আউটপুট সমান কি লেখা যায়, ট্রান্সফার ফাংশনের সাথে যদি আমি রিলেট করতে চাই তাহলে ইনপুটটা আছে, ভোল্টেজ ইনপুট দেখি। ভোল্টেজ আমরা জানি কি, ভি ইকুয়ালস টু আইআর, রাইট, বা আইজেড। এখানে যেহেতু আমরা ইম্পিডেন্স, ভি ইকুয়ালস টু আইজেড, সো এখানে এইচ ডাব্লিউ সমান কি হবে, অর্থাৎ আমাদের ট্রান্সফার ফাংশন হবে পি আউটপুট ডিভাইডেড বাই আই ইন্টু জেড, রাইট? আবার বি আউটপুট ওভার আই, এটাও হচ্ছে ইম্পিডেন্স। সো আলটিমেটলি দুইটা ইম্পিডেন্স আসলে সমান, এই কারণে এই জিনিসটা ট্রান্সফার ফাংশন যেটা, সেটাকে 1/z এই হিসেবে লেখা যায়। সো 1/z হিসেবে যেহেতু লেখা যাচ্ছে, দ্যাট মিনস আমরা আরসি সার্কিটে আমরা দেখছিলাম কি, এই যে আরসি সার্কিটটাতে কি ছিল,
এরা যেহেতু সিরিজে ছিল, আচ্ছা এখানে সরি এখানে অনেকটা জিনিস আমাদের এখানকার ডেরিভেশন একটু ভুল হয়ে গেছে। আচ্ছা এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে, আরসি সার্কিটের ডেরিভেশনটা একটু ভুল হয়ে গেছে। ভুলটা হয়েছে যেটা, সেটা হচ্ছে আসলে এই সি তো মানে ক্যাপাসিটর প্যারালালি থাকলে উল্টোটা আচরণ করে, রাইট? হয়ে গেল ওটা। ঠিক আছে, ক্যাপাসিটর যদি আমাদের সিরিজে থাকে তাহলে সে ইনভার্স হিসেবে কাজ করে, তাই না? কিন্তু রেজিস্টার তো সিরিজে থাকলে নর্মাল হিসেবে কাজ করে, বাট যেহেতু রেজিস্টরের সাথে একটা ক্যাপাসিটর সিরিজে আছে, সেটা আসলে প্যারালালি কাজ করবে। এখানে একটু ভুল বলছিলাম। ওকে, তার মানে ইম্পিডেন্সটা আমাদের হবে এখানে 1/1/r প্লাস 1/1/r, না সরি, রেজিস্টার তো নর্মালি কাজ করবে, 1/r প্লাস 1/j⍵c। ওকে, এবং এখানে আমি হচ্ছে যেহেতু ভোল্টেজটা বের করব এই সি এর অ্যাক্রসে, তো আমি যদি ভোল্টেজ রুল অ্যাপ্লাই করি, মানে এখানে পরের দিকে যেই দেখেন আমি যেটা দেখাচ্ছিলাম, এখানে যে ট্রান্সফার ফাংশনটা আছে, এটা এখানেই দেখাই, যে ট্রান্সফার ফাংশনটা আছে আমরা সেখানে কি জানি যে এই যে ভি আই বা ভি ইনপুট, এটার সাথে ট্রান্সফার ফাংশন গুণ যাবে, সমান হবে হলো V0 বা ভি আউটপুট, তাই তো? এখন ভি আউটপুট যেটা আছে এটার ভোল্টেজটা বের করবো ফার্স্টে। সো ভি আউটপুটটা কিভাবে বের করা যায়, আমরা ভোল্টেজ ডিভিশন রুল, আপনারা ভোল্টেজ ডিভিশন রুলের কথা, ভোল্টেজ ডিভিশন রুল কি আপনারা পড়ছেন, আইডিয়া আছে? স্যার অনেকদিন আগে তো মানে আচ্ছা স্যার নামটা মনে আছে কিন্তু স্যার ভুলে গেছি। আচ্ছা, ভোল্টেজ ডিভিশন রুলটা হচ্ছে সিম্পলি ধরেন আপনার এখানে একটা ভোল্ট আছে V1 সার্কিটে, এখানে একটা আছে V2। তো এখন এটার ভোল্টেজটা কত সেটা যদি আমি বের করতে চাই, তাহলে সেটা হবে টোটাল V2 সমান হবে কারেন্ট, যেটা সরি কারেন্ট যাচ্ছিল I, V2 ডিভাইড, আচ্ছা টোটাল ভোল্টেজ যেটা, আচ্ছা ভোল্টেজ ডিভিশন রুলটা হচ্ছে ধরেন এই যে ভোল্টেজ V2 আছে, এই V2 এর মধ্যে দিয়ে যদি আমি ভোল্টেজটা বের করতে চাই, ঠিক আছে, তাহলে সেটার ভোল্টেজটা ডিভাইড হয়ে যাবে। অবভিয়াসলি এরা যেহেতু প্যারালালি আছে, দুইটা ভোল্টেজ সোর্স যখন প্যারালালি থাকে তখন তাদের ভোল্টেজটা ডিভাইড হয়ে যায়, দুই ভাগে ভাগ হয়ে যায়। আবার যদি দুইটা ভোল্টেজ সোর্স সিরিজে থাকে তাহলে তাদের ভোল্টেজটা কি হয়, অ্যাডিটিভ হিসেবে থাকে, অর্থাৎ তাদের ভোল্টেজটা কিন্তু ডিভাইড হয় না, মানে সেমই থাকে। আর দুইটা ভোল্টেজ যখন প্যারালালি থাকে তখন থেকে তাদের ডিভিশনটা হয়, যার ভেতর দিয়ে ভোল্টেজটা আপনি নিতে চাচ্ছেন সেটার ভোল্টেজটা উপরে ডিভাইডেড বাই টোটাল ভোল্টেজ, যে দুইটা ভোল্টেজ সোর্স আছে সেগুলোর যোগফল, আর যে তিনটা আছে যদি তিনটা থাকে তিনটারই যোগফল। আর উপরে থাকবে হচ্ছে যার ভেতর দিয়ে কারেন্টটা পাস করতে চাচ্ছেন। তো ভোল্টেজ ডিভিশন রুলটা এরকমই, যদি সেটা প্যারালালি থাকে। আর যদি সিরিজে থাকে, সিরিজে থাকলে কারেন্ট ডিভিশন রুল হয়। ভোল্টেজ ডিভিশন রুল হয় যখন আমাদের সার্কিটটা প্যারালালি থাকে। তো এখানে আমরা ওই ভোল্টেজ ডিভিশন রুলটা যদি অ্যাপ্লাই করি, তাহলে এখানে VI সেই ইজ সমান V0। সো এখানে ভোল্টেজ ডিভিশন রুল অ্যাপ্লাই করলে পারবো এই V0 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা উপরে থাকবে, ডিভাইডেড যাবে V0 প্লাস VI, মানে টোটাল কারেন্টটা। সো এখানে V0 এই অ্যাক্রসে যে কারেন্টটা কাজ করতেছে সেই কারেন্টটা হচ্ছে কিসে, ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে আসতেছে I ইন্টু 1/j⍵c, যেহেতু I ইন্টু R, রাইট, সরি। আর নিচে থাকতেছে V0, V0 হচ্ছে
সরি ভি নটটা ভি নটই থাকবে, আই ইন্টু 1/j ওমেগা সি প্লাস হচ্ছে এই ভিআই হচ্ছে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা কাজ করতেছে সেটাই, যেহেতু এই লাইনটা সিরিজে আছে এখানে ডিভিশনটা হচ্ছে না, সো তার মানে এখানে হচ্ছে আই ইন্টু আর, এখান থেকে আই গুলো চলে যাবে কমন, তো আমার আলটিমেটলি থাকবে 1/j ওমেগা সি ডিভাইডেড বাই 1/j ওমেগা সি প্লাস আর, এটাকে আমি এখন ওই মানে যোগ্য গুণ ভাগ করে দিলে আলটিমেটলি 1/1 প্লাস আর সি ইন্টু জে ওমেগা, এই ফরম্যাটটা পাবো। তো তার মানে আমার ভিআই আর ভি জিরোর মধ্যে যদি আমি সম্পর্ক স্থাপন করতে চাই তাহলে আমার এই টার্মটা নিতে হবে, তো এই টার্মটাই হচ্ছে আমাদের যে ট্রান্সফার ফাংশন, সেটা এই ট্রান্সফার ফাংশনটা এটাই। ওকে, এবং এই জিনিসটা আসলে আমাদের ভোল্টেজ ডিভিশন রুল থেকে আসলো। আবার সিমিলারলি আমি এই আগে হচ্ছে তো ভুলটা করছিলাম, সেটা হচ্ছে আমাদের ভি জিরোটা হচ্ছে সি এর মধ্যে দিয়ে যাচ্ছে, যেহেতু সি এর মধ্যে দিয়ে ভি জিরো, সো ভি উপরে হচ্ছে সি এর ভ্যালু আর নিচে হচ্ছে বাকি তিনটার ভ্যালু, অর্থাৎ আমাদের উপরে থাকতেছে শুধুমাত্র 1/j ওমেগা সি, নিচে থাকতেছে আর প্লাস হচ্ছে জে ওমেগা এল প্লাস হচ্ছে 1/j ওমেগা সি। এবং এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে কন্ডাক্টেন্স আছে, সরি হ্যাঁ, আমাদের যে কন্ডাক্টর থাকলো, আমাদের যে ইন্ডাক্টর আছে, যে ইন্ডাকটেন্স ভ্যালুটা কিন্তু সবসময় নেগেটিভ ভ্যালু আসবে। এবং এটা কেন আসবে, কারণ দেখেন ইন্ডাকটেন্স যেটা মানে যখন একটা এলসি সার্কিট আমরা পাবো, তখন এই যখন আমি গুণ দিয়ে দিব তখন এখানে কিন্তু উপরে হবে কি, উপরে তো সব চলে যাবে, 1 থাকবে, নিচে থাকবে জে ওমেগা আর সি প্লাস জে স্কোয়ার ওমেগা স্কোয়ার এলসি প্লাস 1, তাই তো? এই জে স্কোয়ার মানে কি, আমরা জানি কি জে ইকুয়ালস টু হচ্ছে -1 √, তার মানে জে স্কোয়ার সমান হচ্ছে -1, সো এই জে স্কোয়ারের ভ্যালু -1, দ্যাট মিনস এখানে একটা নেগেটিভ ভ্যালু চলে আসবে। এই নেগেটিভ ভ্যালুটা অলওয়েজ আসবে, এবং এই নেগেটিভ ভ্যালু আসলো এবং এর ফ্রিকোয়েন্সিটা স্কোয়ার হয়ে গেল, স্কোয়ার হয়ে যাওয়ার কারণে এই সার্কিটটাকে বলা হয় সেকেন্ড অর্ডার, মানে আরএলসি যেটা এটা হচ্ছে সেকেন্ড অর্ডার সার্কিট, আর আরসি সার্কিটটা হচ্ছে ফার্স্ট অর্ডার, যেহেতু এটা ওমেগার পাওয়ার হচ্ছে 1। তো আমরা হচ্ছে এই ভোল্টেজ ডিভিশন রুল অ্যাপ্লাই করে এই সিম্পল যে সার্কিটগুলো আছে একদম সিম্পলেস্ট, এই সার্কিটগুলোর হচ্ছে আমি পাচ্ছি, কি বলে হচ্ছে ট্রান্সফার ফাংশনটা বের করতে পারছি। এখন এই ট্রান্সফার ফাংশনটা দিয়ে আমাদের কাজটা কি হবে, এই ট্রান্সফার ফাংশন দিয়ে আমাদের সিম্পলি ফ্রিকোয়েন্সি রেসপন্স যে কথাটা, অর্থাৎ আপনারা যদি কখনো ল্যাবে গিয়ে করতে যান তাহলে সেখানে হচ্ছে দেখবেন যে বিভিন্ন কারেন্ট সোর্সের জন্য বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি পাচ্ছেন, সেই ফ্রিকোয়েন্সি রেসপন্স গুলো আসলে অবজারভেশন করা যাবে, এছাড়া আর কিছু না। তো এই জিনিসটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। তো এটা শেষ করে ফেলা যায়, স্যার। বাট আপনাদের মনে একটু বেশি প্রেসার হয়ে যাবে, আপনারা এটা নেক্সট ক্লাসে আমরা দেখব, ঠিক আছে? জি স্যার, আজকে অনেক প্রেশার হয়ে যাচ্ছে সব। হ্যাঁ, এটা আমরা তাহলে নেক্সট ক্লাসে দেখব। তো এগুলো হচ্ছে একদম বেসিক কথাবার্তা, এরপরে আমরা ইলেকট্রনিক্স শুরু করব, ইলেকট্রনিক্সটা হচ্ছে আমাদের মেইন আর কি, ঠিক আছে? আর আপনাদের এই যে ক্লাসরুম, যেটা ক্লাসরুমে হচ্ছে দেখছেন কিনা জানি না, একটু দেখাই, ক্লাসরুমে কিছু রিডিং ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে এবং 4টা পিডিএফ দেওয়া হয়েছে। হ্যাঁ, এই পিডিএফ গুলো ভালো আর কি, যদিও সাইজ অনেক বড়, বাট আপনারা যদি একটু মানে দেখবেন কিভাবে আমি বলি, এখানে ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার, অবজেক্টিভ যেগুলো লেখা আছে এগুলো আপনারা না দেখলেও চলবে, আপনারা দেখবেন ধরেন প্যারামিটার, সাইন কনভেনশন, এগুলো তো খুব সিম্পল কথা, চার্জ, কারেন্ট, এগুলো তো আপনারা জানেন কি জিনিস, এগুলো সিস্টেম কি, প্যাসিভ সাইন কনভেনশন কি, হ্যান এগুলো জানেন, একদম বেসিক। ধরেন আপনারা হয়তো বা ধরেন আপনি হয়তো বা ইয়েটা ভুলে গেছেন যে রেফারেন্স ভোল্টেজ কাকে বলে বা গ্রাউন্ড কাকে বলে, তো এখানে একটু দেখে নিলেন যে গ্রাউন্ড কি, এখানে খুব সুন্দর করে এই জিনিসগুলো লেখা আছে, আপনারা যদি এগুলো দেখেন বা এখানে ছোট ছোট কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো যদি একটু দেখেন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আর কি মেইন কথা, ঠিক আছে? তো হোপফুলি একটু দেখে নেবেন, এটা বলতেছি না যে এগুলা থেকে পরীক্ষা আসবে, বাট এখান থেকে যে কনসেপ্ট গুলো গ্রো হচ্ছে, এই কনসেপ্ট গুলো আপনাদের এক্সামে কাজে লাগতে পারে, বাট আপনাদের আলটিমেটলি পরীক্ষা খুব একটা যে কঠিন করবো সেটাও না।
এটা দিলাম, এগুলোকে বলবো যে এগুলো হচ্ছে রেফারেন্স হিসেবে দিচ্ছি, আপনাদের কোনো বই দিচ্ছি না, বাট রেফারেন্স হিসেবে। আপনারা এগুলো যাদের আগ্রহ থাকবে তারা অবশ্যই একটু দেখে নিন, দেখলে ভালো হবে। তো এই গেল মোটামুটি ক্লাসটা। আসলে একটু বোরিং লাগতে পারে আপনাদের যখন ইলেকট্রনিক্স শুরু হবে আরো, কারণ ইলেকট্রনিক্স একটু কঠিন আছে জিনিসটা। তারপর যদি আপনারা একবার একটু ধরে ফেলতে পারেন তারপর আবার মজা লাগবে। সার্কিট অ্যানালাইসিস এমনিতে মজা আছে, করতে পারলে কিন্তু মজা। সো আপনারা ক্লাসগুলো একটু ফলো করেন, আর হচ্ছে সিআর যিনি আছেন উনি চাইলে রেকর্ড করে রেখে দিন। আমি আসলে রেকর্ডিং প্রোভাইড করতাম, বাট এবার আসলে একটু ক্লাসের প্রেশার বেশি হয়ে গেছে, তো ক্লাস বেশি, তো সব ক্লাস আসলে সেইভাবে অর্গানাইজ করে যে রেকর্ড আমি